গল্প মিস্টেক, লেখায় মিশুমণি। মেজো আপা বাড়িতে আসার এক সপ্তাহের মাথায় দুলাভাই ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। প্রথমত কথাটা শুনে আমার গা ঝনঝন করে উঠেছিল। ঠিক কি করব বুঝে উঠতে পারছিলাম না। পুরোপুরি দিশেহারা হয়ে গেলাম। আপু ডিভোর্সের কারণ স্বরূপ কিছুই জানালো না আমাদেরকে। বাবা মা চেয়েছিলেন আইনের সহায়তা নিতে, আপুর নিষেধের কারণে তা আর করা হয়ে উঠল না। কাছের আত্মীয় স্বজন মিটিং বসাতে লাগলেন, আলোচনা সমালোচনা দুটোই চলল, কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না। আপু সবার সামনে কেঁদে কেঁদে বলল, আমি চাই বিয়েটা ভেঙে যাক। আপনারা আর কাদা মাখামাখি করবেন না, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। এরপর আর এ নিয়ে কোনো কথা শোনা গেল না। তবে পাড়া প্রতিবেশীদের মধ্যে ঠিকই কানাঘুষা চলতে লাগলো। আপু সবকিছুকে সহ্য করে নিজের ঘরে খুঁটির মতো পড়ে থাকতো। মাঝে মাঝে বাড়ি গেলে মনে হতো ওর মাঝে শুধু প্রাণটুকু কোনোমত টিকে আছে, কিন্তু এটাকে বেঁচে থাকা বলে না। আবার ডিভোর্সের 2 মাসের মধ্যেই নাজিয়ার সাথে আমার তুমুল ঝামেলা শুরু হয়ে যায়। নাজিয়া আমার স্ত্রী, আমাদের প্রেমে বিয়ে। 1.5 বছরের প্রেম ও 1 বছরের একটা নান্দনিক সংসার ছিল আমাদের। ও হুট করে রাগারাগি করে বাবার বাড়ি চলে যায় আর সবাইকে জানায় সে আর আমার সাথে থাকতে চায় না। তার অভিযোগ, আমার শারীরিক অক্ষমতা আছে যার দরুন সে আমার সাথে থেকে সন্তুষ্ট নয়। স্বভাবতই কোনো বাবা মা চাইবে না শারীরিকভাবে অক্ষম কারোর সাথে ছেলে বা মেয়েকে বিয়ে দিতে। আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম। কাউকে তো মুখে বলে কয় নিজের যৌনশক্তির প্রমাণ দেওয়া সম্ভব না, যেখানে নিজের 1 বছরের বিবাহিত স্ত্রী এমন অভিযোগ জানায়। আমি শারীরিকভাবে সম্পূর্ণ স্বাভাবিক থাকার পরও কিছুই করতে পারলাম না। নীরবে এই দায় মাথায় চেপে নাজিয়াকে ছেড়ে দিতে বাধ্য হলাম। কারণ স্ত্রী এরকম অভিযোগ জানালে তার সাথে জোর করে থাকতে নিজের আত্মসম্মানে লাগে। সে হয়তো সত্যিই আমার সাথে থাকতে সন্তুষ্ট নয়। কিন্তু তখনও বুঝতে পারিনি, ভেতরে আসলে অনেক বড় একটা ঘাপলা ছিল। আমি নাজিয়াকে নিয়ে আলাদা থাকতাম। ডিভোর্সের পর বাড়িতে যাওয়া একেবারেই বন্ধ করে দিলাম। একলা বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসতে চাইতো। বাবা মা মাঝে মাঝে ফোন করে কান্নাকাটি করতেন। আত্মীয় স্বজন তাদেরকে নাকি নানান কথা শোনায়। একই সাথে 2 ভাই বোনের ডিভোর্স হয়ে যাওয়া, তাদের সংসারটাও এখন হুমকির মুখে। আমি সব শুনে নিশ্চুপ হয়ে থাকি। কি করার আছে আমার? রীতিমতো ডিপ্রেশনে চলে গেলাম আমি। প্রতিটা রাত কাটতো ভয়াবহ নির্ঘুম, সিগারেটের পর সিগারেট ফুঁকতে ফুঁকতে। এত অসহ্য লাগে, ইচ্ছে করে সবকিছু ভেঙে চুরে ফেলি। এতগুলো বছর কার জন্য এত ভালোবাসা পুষে রাখলাম? কাকে এত ভালো রাখলাম? নিজেকে প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পাই না। যেখানে মেজো আপার মতো ভালো একটা মেয়ের সংসারটা কেন ভেঙে গেল সেটাও আমার অজানা। দুটো জামাকাপড় নিয়ে কক্সবাজার বেড়াতে গেলাম। অন্তত 2-1 দিন হাওয়া বদল করে যদি ভেতরে একটু শান্তি পাই। সেখানে গিয়ে সরাসরি যে দৃশ্য দেখলাম তা দেখে আমার রীতিমতো দম বন্ধ হওয়ার উপক্রম। নাজিয়া আর মেজো দুলাভাই হাত ধরাধরি করে সৈকতের দিকে যাচ্ছে। নাজিয়ার মুখ ঢাকা, মাথায় হিজাব। তারপরও ওর হাঁটাচলা আর অঙ্গভঙ্গি দেখে আমার বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। বর্ষার ধাক্কা খেয়ে গেলাম আমি। নিজের চোখকে অবিশ্বাস্য মনে হচ্ছিল। আমি কি দেখলাম? ভুল দেখিনি তো? সৈকতে গিয়ে নাজিয়া পানিতে ঝাপাঝাপি করতে করতে একবার মুখ থেকে কাপড় সরে গেল। তখন স্পষ্ট দেখতে পেয়ে আমার মাথা চক্কর দিয়ে উঠল। আর পারছিলাম না। দ্রুত হোটেলে ফিরে আসি। এক বসায় 6টা সিগারেট শেষ করে ভাবতে থাকি আমাদের অগোচরে কখন এসব ঘটলো। কিছুই বুঝতে পারিনি আমি। আপুর ব্যাপারে জানি না, তবে আমি ক্ষণক্ষণেও কখনো নাজিয়াকে সন্দেহ করতে পারিনি। হিসাব মেলাতে বসলাম। গল্পের শুরুটা সম্ভবত আমাদের সাজেক টুরে। বৃহস্পতিবার রাত। আমি বাসায় ফিরে দেখি নাজিয়া ব্যাগ গুছিয়ে সাজুগুজু করে বসে আছে। মুখে কি মিষ্টি হাসি। নাজিয়া ঘুরতে খুব ভালোবাসে। আমি আবার ওসবের সময় একদমই পাই না। প্রাইভেট কোম্পানি চাকরি করি তো। নাজিয়া কয়েকদিন ধরেই আমার কাছে ধ্যান ধ্যান করছিল ঘুরতে যাওয়া নিয়ে। আমার সময় হচ্ছিল না।
অবশেষে আজকের রাতে যাব বলে কথা দিলাম। মেজো আপা শায়লা ও সুমন দুলাভাই বেশ ঘোরাঘুরি করেন। তাদের সাথে আমরাও যাচ্ছি। বাসে উঠে নাজিয়ার সে কি আনন্দ! আমি আনন্দিত হচ্ছিলাম ওর উচ্ছ্বাল মুখখানা দেখে। ভালোবাসার মানুষটার আনন্দ দেখার মাঝে সুখ আছে। সাজেকে গিয়ে আপু বেশ দামি শাড়ি ও গয়নাগাটি পরে ঘুরতে বের হলো। চেহারায় একটা সুখী সুখী ভাব। দুলাভাইয়ের বড় ব্যবসা আছে। বিদেশে ছিলেন 15 বছর। ওনার বাপ দাদারাও প্রবাসী। বাসায় বিশাল বাড়ি ও প্রচুর টাকা পয়সা, অর্থ সম্পত্তির গোডাউন বলতে গেলে। দুলাভাই দেশে ফিরে ব্যবসা শুরু করেছেন। বছর তিনেক যেতে না যেতে ব্যবসাও ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে। তবে টাকাওয়ালাদের সাথে গিয়ে আমি ফ্যাশনে পড়ে গেলাম। রেস্টুরেন্টে খেতে গেলে দুলাভাই আগেভাগে বিল দিয়ে বলেন, আরে তুমি আমার শালা হও, দুলাভাই বেঁচে থাকতে তুমি কেন বিল দিবা? হা হা হা। আমিও ভাবলাম সে দুলাভাই। বড় ভাইয়ের মতোই। দিচ্ছে যখন দিক না। নাজিয়ার কিছু খেতে চাইলে আমার আগেই দুলাভাই টাকা বের করে 4 জনের জন্যই অর্ডার দিতেন। এমনকি ছোটখাটো জিনিস কেনাকাটা করার সময়ও দুলাভাই তার দিলের উদারতা দেখাতেন। রাত্রিবেলা কটেজে শুয়ে আছি, নাজিয়া আমাকে বলল, দুলাভাইয়ের মনটা অনেক বড় তাই না? কিভাবে দুহাতে টাকা খরচ করে দেখেছো? হুম। আপুও কিন্তু এসবে বাধা টাধা দেয় না। আমার আপুও অনেক ভালো। তুমি হলে তো ঝগড়া বাঁধাই দিতা। নাজিয়া রেগে গেল, তার মানে তুমি বলতে চাইছো আমি তোমাকে টাকা খরচ করতে দেই না? রাগারাগি করি? করোই তো। ধুর বাদ দাও না। আমি মজা করে বললাম, আমার কি খরচ করার মতো অত টাকা আছে নাকি? যাই বলো, খরচ করতে অত টাকা লাগে না। একটা মন থাকা লাগে। কথাটাকে আমি তেমন গুরুত্বের সাথে নিলাম না। গুরুত্ব দিলে আজকে নাজিয়ার সাথে এক দফা ঝগড়া তো হবেই। কারণ এরকম বললে তো আমাকেই ছোট করা হয়। অথচ বেতন যা পাই সব নাজিয়ার হাতে এনে তুলে দিই। সে মনের সুখে টাকা খরচ করার পরও যদি আমাকে শোনায়, টাকা খরচ করতে মন থাকা লাগে। আরে বাবা, আমি টাকা পাবোই বা কোথায়? সব টাকা তো তাকেই রাখতে দিই। এমনকি অফিসে যাতায়াত ভাড়াটাও আমি নাজিয়ার কাছ থেকে চেয়ে নিয়ে যাই। কথাগুলো ভাবতে ভাবতে আমি আরেকটা সিগারেট ধরালাম। জায়গা বদল করে বিছানা ছেড়ে বেকুনিতে এসে বসলাম। ভুল আমারও ছিল। স্ত্রীর হাতে সবকিছু ছেড়ে দিতে নেই। একটা নিঃশ্বাস ছাড়লাম। সাজেকে আমাদের একটা রাতেরই ট্যুর ছিল। এর মধ্যে অনেকদিন আপা আর দুলাভাইয়ের সাথে আমাদের যোগাযোগ নেই। হুট করে একদিন মা কল দিয়ে জানালো বাসায় চাচাতো বোনের বিয়ে। বড় আপা তার বাচ্চা কাচ্চা সহ 1 সপ্তাহ আগে আসবেন। মেজো আপা, 2 বোনের শ্বশুর বাড়ির লোকজন, ফুফুরা সবাই আসবেন। মোট কথা বাড়িতে একটা হই হুল্লোড় হবে। সব আত্মীয় স্বজন একত্রিত হওয়ার সুযোগ খুব একটা হয় না। এই সুযোগ মিস করে যেন আফসোস না করি। নাজিয়াকে বলতেই ও মুখ কালো করে বলল, আমার তো গয়নাগাটি নেই তেমন একটা, আর ভালো শাড়িও নেই। আমি শাড়ির ব্যাপারটা মেনে নিলাম। আসলেই নাজিয়াকে আমি একটা ভালো শাড়ি কিনে পারিনি। বললাম, গয়না তো বিয়ের গুলোই আছে, ওগুলো পরিও। আর শাড়ি না হয় দুটো কিনে দিলাম। নাজিয়া তবুও মুখ কালো করে বলল, ওগুলো গয়না হলো নাকি? অত ভারী গয়না আমি সবসময় পরবো? ধরো একদিন পরলাম, বিয়ের অনুষ্ঠানে। বাকি দিনগুলোর জন্য তো আমার একটা চেইন, দুটো চিকন চুড়ি দরকারি, তাই না? আমি মাথা ঝাঁকালাম। এসবের ব্যাপারে আমার অত জানা নেই। বললাম, একটা চেইন নিয়ে দেওয়ার আমারও অনেক ইচ্ছে, কিন্তু হাতে তো টাকা নেই গো। এ মাসের ঘর ভাড়া এখনো বাকি। নাজিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা সমস্যা নেই, আমি একটা ইমিটেশনের চেইন কিনে নেব। আর কে দেখবে বলো আমাকে? থাক ওসব নিয়ে মন খারাপ করো না। আমি নাজিয়াকে দুটো নতুন শাড়ি কিনে দিলাম।
একটা জামদানি, একটা কাতান। দুটোই ও নিজে পছন্দ করে কিনেছে। গাউসিয়া থেকে ঘুরে ঘুরে এক গাদা শাড়ির ভেতর থেকে পছন্দ করেছে। শাড়ি দুটো আমারও বেশ পছন্দ হয়েছে। বাড়ি গিয়ে সেই হুল্লোড়। কত আত্মীয় স্বজন, কত মানুষ। মেজো আপাকে দেখলেই সবার থেকে আলাদা করা যায়। সে কি দামি শাড়ি, দামি গয়না গায়ে। কানের দুলে উন্নত ডিজাইন, গলায় জ্বলজ্বল করছে স্বর্ণের চেইন। চুল স্ট্রেট করে কখনো ছেড়ে দিচ্ছে আবার কখনো বেঁধে রাখছে। বাহারি সাজসজ্জা তার। এক পোশাকে দুইবার দেখা গেল না। আমি অবশ্য এতে খুশি হলাম। আমার বাবা তার আভিজাত্য মানেন সবসময়। নিজের জায়গা জমি অগাধ, সেরকম জামাইও বেছে নিয়েছেন। অবশ্য আমি হয়েছি একটু একরোখা। বাবার জমির ওপর আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। অতিরিক্ত কোনো কিছুই আমার ভালো লাগে না। তবে বোনের সুখ দেখতেও ভালো লাগে। বড় আপা তার দুই ছেলে মেয়ে নিয়ে দারুণ সুখে আছেন। তার অত অভিজাত জামাকাপড় আর অলংকার না থাকলে চেহারায় সুখের ভাবটা প্রকাশ পায়। বাচ্চাগুলো সারাদিন মামা মামা করে আশেপাশে ঘুরঘুর করে। আমার এতেই আনন্দ। তবে নাজিয়াকে দেখে বুঝতে পারি ওর মনটা খারাপ। আমার বাবার বাসায় সবাই মোটামুটি দামি জামাকাপড় আর লোক দেখানো সাজসজ্জা করতে অভ্যস্ত। কিন্তু বাপের টাকায় ফুটেনি যে আমি একেবারে অপছন্দ করি। নাজিয়া এটা জেনেই আমাকে বিয়ে করেছে। তাই মুখের ওপর কিছু বলতে পারে না। তবুও ওর মনটা যে ভেতরে ভেতরে হাহুতাশ করে সেটা বুঝতে আমার অসুবিধা হলো না। আমি এক বন্ধুর কাছ থেকে টাকা ধার করে 18,000 টাকা দিয়ে নাজিয়ার জন্য একটা স্বর্ণের চেইন কিনে আনলাম। নাজিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, কই পাইলা এত টাকা? আমি বললাম, আরে অফিসে একটা অ্যাকাউন্টে প্রতি মাসে কিছু জমাই বলেছিলাম না, ওখান থেকে স্যারকে বলে কিছু টাকা তুললাম। নাজিয়া মুখে বলল, কি যে করো না তুমি, পাগল একটা। কি দরকার ছিল এটা? মিছি। মুখে কথাটা বললেও ওর চেহারার উজ্জ্বলতায় বলে দিল চেইনটা পেয়ে সে আসলে কতটা খুশি হয়েছে। আমি ওর আনন্দ দেখে বরাবরই আনন্দ পাই। ওকে ঘরে এনে ঝাপটে ধরে বললাম, বউ আই লাভ ইউ। নাজিয়া আমাকে একটা ছোটখাটো মায়ের বসিয়ে দৌড়ে পালায়। আবার খানিক পরে দৌড়ে এসে বলি, আই লাভ ইউ টু শিহাব। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি খুব ভালো। বিয়েতে সবাই দিব্যি আনন্দ করছে। বড় দুলাভাই ও মেজ দুলাভাই কনের বিয়ের কেনাকাটার সাথে গিয়েছিলেন। ওনারা দুজনে ভাগাভাগি করে বাড়ির সব বউদের জন্য শাড়ি কিনে এনেছেন। আমার মায়ের জন্য দামি জামদানি, চাচাতো ভাইয়ের বউয়ের জন্যও ভালো শাড়ি এনেছেন। আমি মনে মনে আন্দাজ করলাম নিশ্চয় নাজিয়ার জন্য এনেছে। বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিলাম। কিন্তু শাড়ি দেখে আমি রীতিমতো অবাক। নাজিয়া বলল ওটার দাম নাকি 12,000 টাকা। আমি বিস্ময় লুকাতে পারলাম না। মায়ের শাড়ির দাম বড়জোর 4,000 হবে। বাকিদের শাড়িও 3,000-এর মধ্যেই সীমাবদ্ধ। সেখানে নাজিয়ার শাড়ির দাম 12,000 টাকা, বিষয়টা অবাক করার মতোই। আমি শুধু জানতে চাইলাম, এত দামি শাড়ি কেন তোমার জন্য? নাজিয়া বলল, আরে আমি কি জানতাম নাকি এটার এত দাম। আমি তো জাস্ট শাড়িটা পছন্দ করছি। দুলাভাই বলল এটা প্যাকেট করে দেন। আমি দাম শুনে বারবার করে বললাম অন্য একটা নিব। দুলাভাই বলল, যেটা পছন্দ হয়েছে সেটাই নেন। দাম নিয়ে ভাববেন না তো ভাবি। আর কি বলি বলো? জোর করে নিয়ে দিল। আমি স্বীকার করি মেজ দুলাভাইয়ের মনটা বড়। সব টাকাওয়ালা এত বেশি খরচ করে না যতটা দুলাভাই করে। কিন্তু তারপরও শাড়ির এত দাম শুনে আমার মনটা কেমন যেন করছে। মনে মনে ভেবে রাখলাম, আমার হাতে টাকা এলে মেজো আপাকে একটা দামি কিছু গিফট করব। তাহলে শোধবোধ হয়ে যাবে। নাজিয়া বড় দুলাভাইকে বড় ভাইয়া ডাকে। অনেক শ্রদ্ধাও করেন ওনাকে। আর মেজ দুলাভাইকে দুলাভাই ডাকে। নাস্তা নিয়ে গেলে দুই দুলাভাইয়ের জন্যই নিয়ে যায়। দুজনকেই সমান খাতির সম্মান করে।
এর মধ্যে কিভাবে যে মেজ দুলাভাইয়ের সাথে জড়িয়ে গেল আমি বুঝতেও পারিনি। মাথাটা আবার চক্কর দিচ্ছে। আবার উঠে জায়গা বদল করে রুমে চলে আসলাম। ভাবলাম কালকেই বাড়ি যাব, আপাকে নিয়ে আলাদা করে বসবো। নিশ্চয় ও কিছু আন্দাজ করেছিল। সবকিছু তো এভাবে নষ্ট হয়ে যেতে পারে না। আমি বাড়িতে এসে মেজো আপাকে নিয়ে বসলাম। তার ডিভোর্সের কারণ জিজ্ঞেস করতেই আপা এড়িয়ে গিয়ে বলল, এতদিন পর আবার এটা নিয়ে লাগবি কেন? আমি বললাম, আপা, আমার জানা লাগবেই। তোমার আর দুলাভাইয়ের মাঝে কতদিন ধরে ঝামেলা চলছে আর কি কি ব্যাপার ছিল আমাকে ক্লিয়ার করে বলো তো। আপা মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে বলল, সুমনের একটা মেয়ের সাথে অনেক দিনের সম্পর্ক। মেয়েটাকে ছাড়াও নাকি বাঁচবে না। আমার সাথে প্রতিদিন রাতে কথা কাটাকাটি হতো। বনিবনা নাই একদমই। কথায় কথায় আমাকে খোঁটা দিত। আমি নাকি দেখতে ধুনছি, আমার রূপ নাই, গুণ নাই। আমার সাথে থাকলে নাকি ও মরে যাবে এইসব বলতো। আমি বললাম, তুমি আব্বুকে মামলা করতে দিলে না কেন? এখানে তো তোমার কোনো দোষ নাই। দেখ ভাই, তোকে কেউ মুখের উপর যদি বলে তোকে আমার ভালো লাগে না। তোর সাথে শুয়ে শান্তি পাই না, তোর মুখ দেখে শান্তি পাই না। তুই কি এরপরও তার সাথে থাকবি? আমি আপার হাত ধরে বললাম, আমি জানি আপা এটার ফিলিংস কেমন। নাজিয়া আমাকে যে অপমানটা করলো, কিন্তু এর কি কোনো শাস্তি হবে না? আপা বলল, যে যেভাবে ভালো থাকে থাকুক না। আমরা কষ্ট হলে তো আর অন্যের ক্ষতি চাইতে পারি না। ও সুখে থাকুক। তুইও দোয়া কর তোর বউ সুখে থাকুক। এটা আমি চাইতে পারবো না। কারণ আমারও কোনো দোষ নাই আর তোমারও নাই। আমরা পুরোপুরি নির্দোষ হয়ে দুজন অপরাধীকে সুখে শান্তিতে থাকতে দিব তা তো হয় না। আপা কিছু না বুঝিয়ে বলল, তুই তোর দুলাভাইকে কিছু বলিস না। ও ভালো থাক। আপার দুলাভাই আর নাজিয়ার অবৈধ সম্পর্ক ছিল। শায়লা আপার মুখটা হঠাৎ করে আমাবস্যার আকাশের মতো গভীর কালো হয়ে গেল। বর্ষার কোনো ধাক্কা খেয়ে আপা স্বাভাবিক গলায় বলল, আমি এটাই সন্দেহ করেছিলাম। আমি অবাক হয়ে বললাম, তুমি আগে থেকেই জানতে? কই, আমাকে তো কিছু বলো নাই। আপা কিছুক্ষণ চুপ থেকে বলল, সুমন আর নাজিয়ার আচার আচরণে ওরা কখনো কিছু বুঝতে দেয় নাই। আমি একবার দুবার সন্দেহ হলেও মন থেকে তাড়িয়ে দিতাম। ভাবতাম নাজিয়া অনেক ভালো মেয়ে, তোদের তো প্রেমে বিয়ে। তোর মতো সুন্দর একটা ছেলেলে জীবন সাথী হিসেবে পেলে কোনো মেয়ের আর কি লাগে। কিন্তু যখন শুনলাম নাজিয়া তোর কাছে ডিভোর্স চায় সেদিনই নিশ্চিত হয়েছিলাম যে সুমনের সাথে আসলে ওরই সম্পর্ক ছিল। আমি মাথায় হাত দিয়ে চিন্তায় পড়ে গেলাম। আমার সবকিছু এলোমেলো লাগছে। আবার ভেতরের অবস্থা অনুভব করে আমার কষ্টে আত্মা ফেটে যেতে চাইছিল। কি নিদারুণ কষ্ট নিয়ে না এই মানুষরা এতদিন বেঁচে আছে। আপা বলল, নাজিয়া, তুই একবার আমাদের বাড়িতে গিয়েছিলি মনে আছে? আমরা সবাই একসাথে খাবার খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তুই তো বাসায় ছিলি না অনেকক্ষণ। আমি রান্নাঘরে কাজে ব্যস্ত থাকতাম। ওরা দুজন গল্প করতো আর টিভি দেখতো। রান্নাঘর থেকে সুমনের হাসির শব্দ শোনা যেত। আমি ঘরে গেলেই সুমন বলতো, নাজিয়া তো অনেক বুদ্ধিমতী মেয়ে। শিহাবের মতো একটা বোকা ছেলে কিভাবে পেল ওকে বলতো? ওর কথা শুনে আমিও হেসে উড়িয়ে দিতাম। সুমন নাজিয়াকে নিয়ে বাড়ির বাইরে হাঁটতে যেত। আমি স্বাভাবিকভাবেই নিতাম বিষয়টাকে। ভাবতাম ছোট বোনের মতো দেখছে, কথা বলছে বলুক না। কিন্তু কি জানতো ভেতরে ভেতরে ওরা নষ্ট হয়ে গেছে একেবারে। আপার কথা শুনে নাজিয়ার প্রতি আমার ঘেন্নায় বুক ভরে যেতে লাগলো। সেবার বিয়ের সময় আমার দেয়া চেইন কিংবা নাজিয়ার পছন্দে কেনা শাড়ি দুটোর চেয়ে দুলাভাইয়ের দেয়া শাড়িটাই নাজিয়াকে বেশি আকর্ষণ করত। ও বারবার শাড়িটা বের করে আমাকে দেখাতো, পরতো। বিয়েতে পরপর 3বার ও শাড়িটা পরেছে। অথচ নিজে পছন্দ করে যে দুটো শাড়ি কিনেছিল তার প্রতি একেবারেই উদাসীন ছিল নাজিয়া। যেন ও দুটো রাস্তায় পড়ে পাওয়া। বিয়ে বাড়িতে প্রায় দেখতাম নাজিয়া মিষ্টি কিংবা শরবতের গ্লাস আলাদা করে নিয়ে যাচ্ছে দুলাভাইদের জন্য। তবে ও বড় দুলাভাইকে যেভাবে সম্মান করত,
মেজোটাকে সেভাবেই সম্মান করতো বলে আমি কিছু মনে করিনি। বাসায় ফেরার পর প্রায় বলতো, মেজো আপা আর দুলাভাইকে একদিন বাসায় দাওয়াত দাও না। আমি বলতাম, হাতে টাকা আসুক। ওরা বড়লোক মানুষ রে ভাই, ভালো খাওয়াইতে হবে। এভাবে একদিন কিছু টাকা জমিয়ে আপা দুলাভাইকে বাসায় দাওয়াত করলাম। আপা বলল, আগে তোরা এসে ঘুরে যা, তারপর আমরা যাব। আর তোর দুলাভাই বলেছে তোরা কিন্তু এখানে 3-4 দিন থাকবি। এসে চলে যাবি তা কিন্তু হবে না। আমি আপার কথায় রাজি হয়েছিলাম। আপার বিশাল বাড়ি, দুজন কাজের লোক। একজন মহিলা সকাল বিকাল ঘর মুছে আর রান্নাঘরে টুকিটাকি কাজ করে। দৌড়ে দৌড়ে এটা সেটা এনে খেতে দেয়। নাজিয়া বেশ উপভোগ করছিল ব্যাপারটাকে। আমি বাসার বাইরে বের হয়ে ঘুরতাম। আশেপাশের পরিবেশ মোটামুটি ভালো, উন্নত এলাকা। এদিক সেদিকে হাঁটাহাঁটি করতাম। আমি জানতামও না বাসায় নাজিয়া ও দুলাভাই একান্তেই বসে গল্প করে সময় পার করছে। তবে একটা ব্যাপার ঘটেছিল। আবার বাসায় গিয়ে একদিন রাতে আমি বারবার নাজিয়াকে বললাম, চলো ঘুমাতে যাই। নাজিয়া টিভির রুম থেকে উঠতেই চাইছিল না। টিভিতে ইংলিশ মুভি চলছিল। আমি, দুলাভাই ও নাজিয়া বসে টিভি দেখছিলাম। আপা মাঝে মাঝে আসছিল, আবার রুমে যাচ্ছিল। হঠাৎ একটা আপত্তিকর দৃশ্য শুরু হয় সিনেমায়। আমি রিমোট নিয়ে চ্যানেল ঘোরানোর চেষ্টা করি। দুলাভাই বলে ওটা সরাসরি নেটফ্লিক্স থেকে চলছে। নাজিয়ার দিকে তাকিয়ে ইশারায় বললাম, চলো রুমে যাই। নাজিয়া তবুও উঠতেই চাইছিল না। আমি উঠে রুমের দিকে এগোলাম এই ভেবে যে নাজিয়া আমার উঠে যাওয়া দেখে আমার সাথে রুমে চলে আসবে। কিন্তু না, ও ঠায় বসেই রইল। আমি আবার ফিরে এসে দেখি নাজিয়া ও দুলাভাই একে অপরের মুখের দিকে তাকিয়ে কিভাবে যেন হাসছে। দুজনের দৃষ্টিতেই কিছু একটা ছিল। তখন টিভি পর্দায় চলছে একটা গভীর রোমান্টিক সিন। আমি নাজিয়ার হাত ধরে বললাম, ঘুম পাচ্ছে, চলো না। দুলাভাই বলল, জান ভাবি। আমার শালার ঘুম পাচ্ছে নাকি পাচ্ছে কে জানি, তাড়াতাড়ি যান। আমি নিতান্তই ফাজলামো হিসেবেই নিলাম কথাটাকে, কিছু মনে করিনি। সোজা নাজিয়াকে নিয়ে ঘরে চলে আসি। বোঝার উপায় ছিল না ভেতরে ভেতরে তখন দুজনে দুজনের প্রতি ফুটবল হয়ে পড়ছে। নাজিয়া ঘরে এসে আমাকে বলল, ওদের টিভিটা কত বড় দেখছো? এত বড় টিভি থাকলে আর কি লাগে? আরো অনেক কিছুই লাগে। টিভি হইলে বলবা এসি লাগবে, বাসায় দুজন কাজের বউ লাগবে। আমার অত চাহিদা নেই। আমি জানি, সেজন্যই তো তোমাকে বিয়ে করেছি। তুমি খুব ভালো মেয়ে নাজিয়া। নাজিয়া আমার হাত ধরে বলল, আসলেই আমি কিছু চাই না, কিন্তু আমাদের একটা বিশাল সাইজের টিভি কিনতে হবে, কি বলো? বড় টিভিতে মুভি দেখতে যে কি মজা। মনে হচ্ছিল ওরা আমাদের সামনে দাঁড়িয়ে অভিনয় করছে। নাজিয়ার উজ্জ্বল চোখ আর কথা বলার ভঙ্গি দেখে আমি মনে মনে ভাবলাম, টাকা জমিয়ে একটা বড় টেলিভিশনই কিনে দেবো আমার বউকে। সে অনেক খুশি হবে। কিন্তু না, নাজিয়া সে সুযোগ আমাকে দেয়নি। টিভির কথা আর কখনো মুখেও আনেনি। কিন্তু সে কথায় কথায় বিভিন্ন বিষয়ে মন খারাপ করত। কখনো বলতো, আমাদের সোফাগুলো অনেক নরমাল হয়ে গেছে, একটা অভিজাত টাইপের কিছু আসবাব কিনতে পারলে ভালো হতো। কখনো বলতো, তোমার ঘড়িটা এত বাজে লাগছে, একটা দামি ঘড়ি কিনতে পারো না? আবার কখনো, বাসায় কি যে গরম লাগে, কবে যে আমাদের অনেক টাকা হবে, একটা এসি কিনবো। মাঝে মাঝে আমার ওপর রেগে যেত, শিহাব, তুমি এত খ্যাত কেন? কি ফালতু ড্রেস আপ তোমার, একটু ভালো কিছু পরো। আমি ধীরে ধীরে নাজিয়ার পরিবর্তন লক্ষ্য করছিলাম। ও আমার কোনো কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না। একদিকে আমার আর্থিক অবস্থাতে তো নয়, অন্যদিকে আমার চেহারা, শরীর নিয়ে কটূক্তি করত। অথচ এই নাজিয়া একদিন আমার জন্য পাগল ছিল। আমি বাসায় ফিরে সিগারেট ধরাই। আবার মানসিক অবস্থা ভালো না। বাইরে থেকে তাকে দেখলে খুব স্বাভাবিক মনে হলেও আমি বুঝতে পারি তার ভেতরে কি বয়ে যাচ্ছে।
নাজিয়াকে কি করব জানি না, কিন্তু দুলাভাইকে একটা উচিত শিক্ষা তো আমার দিতেই হবে। আমার বোনকে এভাবে কষ্টের স্রোতে ভাসিয়ে দিয়ে চলে গেল। অবশ্য নাজিয়ার মতো লোভী স্বার্থপর মেয়ের জন্যই এমন হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কিছু একটা তো করতেই হবে আমাকে, নয়তো নিজের শান্তি পাবো না, আর আপার কষ্টও সহ্য করতে পারবো না। সুমন দুলাভাইকে শাস্তি দেওয়ার ব্যাপারে ভাবতে গিয়ে আমি ভেতরে ভেতরে হিংস্র হয়ে উঠলাম। খুব বেশি না, মাত্র 1 সপ্তাহ ধরে খুঁজে বেড়ালাম তাকে কোনো উপায়ে শাস্তি দেওয়া যায়। শুধু দুলাভাই না, নাজিয়াকেও একটা ফল ভোগ করতেই হবে। কিন্তু অদ্ভুত বিষয়, আমার ভেতর থেকে একটা অমানবিক আত্মা বেরিয়ে গেল। প্রত্যেক মানুষের ভেতরেই হয়তো পশুসুলভ কিছু লুকিয়ে থাকে। আমারও হয়তো তাই। আমি একবার সিদ্ধান্ত নিলাম, নাজিয়া আর সুমনের সঙ্গমের দৃশ্য ভিডিও ধারণ করে ভাইরাল করে দেওয়া যায় কিনা। কিন্তু বিষয়টা নিজের কাছেই বিশ্রী মনে হচ্ছিল। এতে করে আমাদের পরিবারের ও একটা সম্মানের ব্যাপার লুকিয়ে আছে। কারণ নাজিয়া তো আমারই স্ত্রী ছিল। এটা কিছুতেই করা যায় না। তবে সুমনকে গুম করে ফেললে কেমন হয়? একেবারে খেলা জমে যাবে। তাকে ধরে নিয়ে এসে একটা গোডাউনে আটকে রাখবো। সে না থাকলে নাজিয়া একদম একা হয়ে যাবে। ওর বাড়িতে বৃদ্ধ মা ছাড়া কেউ নেই। স্বামী নেই, বিয়ের সম্ভাবনা নেই। নাজিয়ার জীবনটা নরকে পরিণত হবে। কথাটা ভেবে আনন্দ হচ্ছিল আমার। মিস্ত্রি যখন তুমিও একটা করেছো, আমিও একটা করব। কার মাধ্যমে সুমনকে কিডন্যাপ করা যায় সেটা ভাবতে শুরু করলাম। দু একটা গুন্ডাদলের ব্যাপারে খোঁজ খবরও নিলাম। দিনরাত এক করে কিডন্যাপিং এর চিন্তাতেই আমি বিভোর। যে কোনো মুহূর্তে হয়তো সরাসরি কাজে নেমে পড়ব। এরকমই একটা সময়, একদিন মাঝরাতে মেজো আপা কল দিল। আমি বেশ অবাক হলাম আপার ফোন দেখে। রিসিভ করে বললাম, আপা তুই এত রাতে? আপা মৃদুস্বরে বলল, তুই কি ওদের কোনো ক্ষতি করার চিন্তা ভাবনা করছিস শিহাব? আমি ভীষণ অবাক হলাম। আমার ভেতরের কথা আপা তো কোনোভাবেই জানার কথা নয়। তবে কি ভেবে সে এরকম ধারণা করেছে? আমি বললাম, আপা, আমি ওদের ক্ষতি করব না। না করলেই ভালো। আমার কেন যেন মনে হচ্ছিল তুই জেদের বসে যদি ওদের কোনো ক্ষতি করিস। দেখ ভাই, আমরা তো মানুষ তাই না? আমাদের ধর্ম আমাদেরকে ক্ষমা করতে শেখায়। মানুষ হয়ে যদি অমানুষদের সাথে ভিড়ে অমানুষিক কাজ করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য রইল কোথায় বল? সবকিছু ভুলে যা। জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে তোলো। বিবেকহীন মানুষের কথা ভেবে নিজের বিবেকটাকে তো নষ্ট করা যায় না, তাই না বল? তুই ওদের কিছু করিস না। আপার কথাগুলো আমাকে মন্ত্রমুগ্ধের ন্যায় বিস্মিত করে তুলল। তার চিন্তা চেতনাকে সম্মান জানাতেই হয়। যদিও তার ধারণা করার শক্তি দেখে আমি বেশ অবাক হয়েছি। আপা অনেকক্ষণ ধরে আমাকে বুঝিয়ে দিয়ে চলল। আমি ভাবলাম, ওদের ক্ষতি করে হয়তো সাময়িক আনন্দ পাবো, কিন্তু সারা জীবন তো আমার সুন্দর হাসি খুশি হয়ে যাবে না। প্রতিশোধে এক ধরনের মজা আছে, কিন্তু তা কখনোই সুখ এনে দিতে পারে না। নাজিয়ার বিষয়টা আমি এখানেই শেষ করে দেব সিদ্ধান্ত নিলাম। বললাম, আপা, তুই চিন্তা করিস না। আমি ওদের কিছু করব না। ওরা থাকুক নিজেদের মতো। অন্যকে কষ্ট দিয়ে মানুষ কখনো সুখী হয় না রে শিহাব। আল্লাহ সবাইকে তার প্রাপ্য শাস্তি নিজেই দেন। সময় হলে ওরা ঠিকই নিজের ভুল বুঝতে পারবে। হা হা, হাসালি আপা। তোর শুরুর কথাগুলো আমার ভালো লাগছে, কিন্তু লাস্ট কথাটা একদম আবেগে বসে বলে ফেললি। এতটাও আবেগী হওয়া ভালো না আপা। বুঝলি, এই জীবনে অসংখ্য মানুষ দেখছি যারা কখনো নিজের ভুল নিজে স্বীকারই করে নাই। তোর কথা শুনে মনে হচ্ছে দুলাভাইকে এখনো মনে মনে পূজা করিস। আপা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা রাখি। ভালো থাকিস। নিজের যত্ন নিস। আমি কিছু বলতে যাব তার আগেই কল কেটে গেল। আমি আবারও কল দিলে আপা রিসিভ করল না।
দ্বিতীয়বার কল দিলে কেটে দিল। আমার কেন যেন মনে হলো আপা কাঁদছে। তাকে শেষ কথাটা বলা আমার একদমই উচিত হয়নি। সত্যি বলতে খারাপ বিষয় নিয়ে ভাবতে ভাবতে আমার ভেতরের একটা অমানবিক মানুষ বেরিয়ে এসেছে, এটা মানতেই হবে। অবশ্য এটাকে মানুষ বলা যায় না, অমানুষ বলতে হয়। সারা রাত ধরে ভাবলাম, আমি মনস্থির করলাম সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করব। নাজিয়ার কথা আর কখনো মনের ত্রিসীমানায় আসতে দেব না। যে মেয়ে আমাকে খারাপভাবে অপমান করেছে, তার শাস্তির কথা ভাবতেও আমার ঘেন্না হওয়া উচিত। তার খারাপ দিকগুলো নিয়ে ভেবেও আর একটা মুহূর্ত নষ্ট করতে চাই না আমি। দীর্ঘদিন পর আজ রাতে একটা মুভি দেখতে বসলাম। আগেও বহুবার দেখেছি, আবারও দেখলাম। পার্সুইট অফ হ্যাপিনেস। হ্যাঁ, আমাকেও এখন একলা একা সুখের চিন্তা করতে হবে। যদিও অর্থ সম্পত্তির দিকে আমার ঝোঁক নেই। আমি শুধু চেয়েছিলাম ভালোভাবে খেয়ে পড়ে একটা সুখী সংসার সাজাতে, একটা মানুষকে ভালোবেসে অনেক সুখে থাকতে। কিন্তু সুখ কপালে নেই। হু, রাতগুলো প্রচন্ড খারাপ কাটছে ইদানিং। ঘুম আসে না, যন্ত্রণার দানা বাঁধে ভেতরে। পুরনো যন্ত্রণা আর একাকিত্বের যন্ত্রণা দুটো মিলেমিশে এক হয়ে একটা দাবানল সৃষ্টি করে। আমাদের 2 রুমের বাসা। বেডরুমে একটা খাট, একটা ড্রেসিং টেবিল, আর একটা ওয়ার্ড্রোব আছে। ঘরে ঢুকলেই বুকের ভেতর হাহাকার করে ওঠে। এই ঘর নাজিয়াকে ছাড়া একদম অসহায়, শূন্য। নাজিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে সাজুগুজু করে, পুরো বাড়ি দৌড়ে বেড়াতো। আমি শুধু চেয়ে চেয়ে দেখতাম। এখন যেন সব আসবাবপত্র মরে গেছে। লিভিং রুমে কয়েকটা সোফা। নাজিয়া বলতো আমাদের সোফাগুলো এখন তার আর ভালো লাগে না। কম দামি লাগে। অথচ সে স্বপ্ন দেখে নিজেই কত খুশি মনে কিনে এনেছিল। আমি শুধু জোগাড় করে দিয়েছিলাম টাকা। এখন পুরো লিভিং রুম ফাঁকা। চারদিকে হাহাকার। দেখলেই ভেতর থেকে কান্না আসে, কান্নাগুলো চেপে যায়। বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস। আমি আর এসব দেখে সহ্য করতে পারছিলাম না। সোফা, ওয়ার্ড্রোব, খাট সহ সমস্ত আসবাবপত্র বিক্রি করে দিলাম। যে মানুষটার জন্য এত কিছু, সেই তো নেই। কি হবে আর এসব রেখে? পুরো বাড়ি ফাঁকা। বাড়িটা ছেড়ে দেব ভেবেছিলাম, কিন্তু এখন বাসা ছাড়লে আবার কোথায় উঠবো তা চিন্তার বিষয়। ভালো ব্যাচেলর বাসা পাওয়াই যায় না। আমি বাসাটা ব্যাচেলর ছেলেদেরকে ভাড়া দেওয়ার জন্য লিফলেট ছাপিয়ে রাস্তার দেয়ালে দেয়ালে লাগিয়ে দিলাম। রুমে কেউ থাকলে অন্তত একাকিত্ব কিছুটা হলেও কাটবে আমার। বেশ কয়েকদিনের মধ্যে 3টা ছেলে যোগাযোগ করলো। কম ভাড়াতেই উঠতে বললাম তাদেরকে। আমার রুমে উঠলো একজন, বাকি দুজন পাশের রুমে। ছোট ছোট কয়েকটা ব্যাচেলর চৌকি এনে ঘর সাজিয়ে ফেললাম। নাজিয়া আর তার সংসারের সমস্ত স্মৃতি দূর করে ফেললাম ঘর থেকে। খুব ভালো হতো যদি বাসাটা ছাড়তে পারতাম। সেই সুযোগ বাড়িওয়ালাই করে দিলেন মনে হলো। একদিন বাসায় এসে আমাকে তুমুল রাগারাগি করলেন। কেন আমি বউকে তাড়িয়ে তার বাসাটা ব্যাচেলর দিলাম, অথচ তার অনুমতি নেইনি। আগামী মাসেই যেন বাসা খালি করে দেই, নোটিশ দিয়ে তিনি চলে গেলেন। আমার দিক থেকে ভালোই হলো। এখন একটা ব্যবস্থা নিশ্চয় হবে। অবশ্য আমাকে বাসা খুঁজতে হলো না। রুমমেট হাবিব একটা বাসা খুঁজে আমাকে উঠতে বলল। সেখানেই উঠলাম। রোজ অফিসে যাই, বাসায় ফিরে বোর করা রান্না খেয়ে শুয়ে ফেসবুক চালাই। রুমমেটদের সাথে বসে সিগারেট টানি, আর মাঝে মধ্যে একটু আধটু সিনেমা দেখতে যাই। সংসার জীবনের পর ব্যাচেলর জীবন আর ভালো লাগছিল না, তবুও বেঁচে থাকার প্রয়াসে জোর করে ভালো থাকার চেষ্টা। এই চেষ্টায় আমি ব্যর্থ হইনি তার প্রমাণ মিহিকা। মেয়েটা আমার কলিগ। নতুন জয়েন করেছে। আমার চেম্বারের পাশে বসে। মাঝে মধ্যে ইয়ার্কি করে জিজ্ঞেস করে, শিহাব ভাই কি প্রেম টেম করেন না নাকি? কখনো ফোনে কথা বলতে দেখি না। আমি স্বাভাবিক গলায় বলি, শিহাব ভাই ডিভোর্সি। মিহিকা হেসে বলে, দূর মিয়া।
এমন প্রেমিক প্রেমিক চেহারাটাকে ডিভোর্সি বলতে শরম করে না আপনার? ব্রেকআপ তো হবেই মানুষের। সেজন্য কি মানুষ আজীবন সিঙ্গেল থাকে? কথাটা শুনে আমি মনে মনে হাসি। যাক, তাহলে আমার চেহারায় বিপত্নিক হওয়ার ছাপটুকু পড়েনি। অবশ্য আজকাল খাওয়া দাওয়া ঠিকমতো করি, নিয়মিত গোসল করি, নামাজ কালাম পড়ি। ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম আমার স্বাভাবিক জীবনের সাথে। 4 মাস তো হয়েই গেল। যে কোনো দুঃখ 90 দিনে বেশি পুষে রাখা ঠিক না। রুমমেট হাবিব আমার জন্য পাত্রী খুঁজে বেড়াচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন মেয়ের ছবি দেখায়। বলি, ভাই প্রেম করেন একটা। আপনি মানুষ ভালো। কয়দিন প্রেম করলেই বিয়ে করে ফেলবে। আমি হাসতে হাসতে বলি, কয়দিন প্রেম করে বিয়ে করলে সেটাও কয়দিনই টিকবে। আমি প্রেম টেমের মধ্যে আর নাই। বিয়ের চিন্তাও আপাতত করি না। জীবনটা কতদিন এভাবে চলে, চলুক না। তবে আমার চেয়ে মেজো আপা দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করে ফেলেছে। সে চলে গেছে দেশের বাইরে। জানি না সেখানে কেমন আছে, এখনো আবেগের কথা বলে কিনা। তবে ভাগ্নির কাছে শুনেছি আপা ফেসবুকে সুন্দর সুন্দর ছবি আপলোড করে। ভেতরে থাকা চাপা দীর্ঘশ্বাসগুলো কেউ খুঁজে পায় না সেসব ছবিতে। আমি অফিস থেকে সবেমাত্র বাসায় ফিরেছি, এমন সময় একটা নাম্বার থেকে কল আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে আমার কয়েক সেকেন্ড সময় লাগলো মাত্র। সেই চিরচেনা নাম্বার, সে আমাকে কি কারণে ফোন করবে আমি উত্তর খুঁজে পেলাম না। এতদিন তাদের কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করিনি আমি। সে বিয়ে করেছে এটা জানাতেই ফোন দিয়েছে নাকি? আমি কল রিসিভ করলাম না। পরপর দুবার কল কেটে গেল। খানিকক্ষণ পরে টুং করে মেসেজ এলো একটা। আমি ফোন হাতে নিয়ে চোখ বুলালাম। শিহাব আমার সাথে দেখা করতে পারবে? তুমি কোথায় আছো এখন? খুব জরুরি। প্লিজ। নাজিয়া। নাজিয়ার মেসেজ দেখে আমি স্তম্ভিত। মাথায় বাদ পড়া টাইপের একটা ব্যাপার ঘটছে আমার মধ্যে। ডিভোর্সের পরও ভুল করে সে একবার আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করেনি। সে তার নিজের সুখের উল্লাসে মেতেছিল। আজ কিসের দায় আমাকে তার স্মরণ করা? বিষয়টা ক্রমশই চিন্তিত করে তুলল আমাকে। তবে আমি ভেতরে ভেতরে ক্ষুব্ধ। তার মেসেজটা ফোন থেকে ডিলিট করে দিয়ে নাম্বার ব্ল্যাকলিস্টে রেখে দিলাম। সে যে কারণেই ফোন করুক না কেন আমার কিচ্ছু যায় আসে না। তার প্রয়োজনে সে কল করেছে। করতেই পারে। কিন্তু কল করলেই আমাকে সাড়া দিতে হবে এমন তো কথা নেই। তার কাছে আমার কোনো প্রয়োজন নেই। সব ফুরিয়ে গিয়েছে। আমি নিশ্চিত হয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু কেন যেন ঘুমাতে পারলাম না। বারবার মনে হচ্ছে না যে কেন ফোন করবে, কি দরকারে ফোন করবে। বারবার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল বিষয়গুলো। পাত্তা না দেওয়ার চেষ্টা করেছি বহুবার, তবুও মনকে সরাতে পারলাম না। তার চিন্তা আমার ভেতর জেঁকে বসলো। যার প্রতি আমার আজন্ম ঘৃণা জন্মে গেছে, তার জন্য এখনো আমার মন চিন্তা করছে এই বিষয়টাই আমাকে খুব ভাবিয়ে তুলল। তবুও ব্ল্যাকলিস্ট থেকে নাজিয়ার নাম্বার সরালাম না। মনের ভেতর খচখচানি নিয়ে কি আর ঘুমানো যায়? আমার কিছুতেই ঘুম আসছে না। আজ রাতে ঘুম হবে না এর নিশ্চিত হয়ে গেলাম। রুমমেট ছেলেটা বারবার এসে জিজ্ঞেস করছে, ভাই কি হয়েছে আপনার? এমন অস্থির হয়ে আছেন কেন? আমি কি করে কাউকে আমার অস্থিরতার কারণ ব্যাখ্যা করব, যেখানে নিজের কাছেই ছোট হচ্ছে প্রতিনিয়ত। ভোরবেলা ঘুম নেমে এলো চোখে। স্বপ্নে দেখলাম নাজিয়া বিয়ে, একটা ছেলের সাথে। আমি পাগলের মতো ব্যস্ত হয়ে উঠেছি তাকে আমার করে নেয়ার জন্য। নাজিয়া আমাকে বিয়ে করতে চাইছে না। কিন্তু আমি বারবার বলছি, আমার নাজিয়াকেই চাই। নাজিয়াকে ছাড়া আমার পৃথিবীটা শূন্য। নাজিয়া আমার দিকে মায়াভরা চোখে তাকিয়ে আছে। সেই চোখের দিকে তাকিয়ে এক ধরনের সূক্ষ্ম অনুভূতি হলো আমার। অদ্ভুত ব্যাপার, এ কেমন স্বপ্ন দেখলাম এতদিন পর। আর স্বপ্ন বিষয়টা এমন যে স্বপ্নে কাউকে দেখার পর যে অনুভূতি কাজ করে,
সারাদিন সেটাই মাথায় ঘুরপাক খেতে থাকে। আমারও তার ব্যতিক্রম হলো না। সারাটা দিন অস্থিরতায় কাটালাম। নাজিয়ার প্রতি এক ধরনের ফিলিংস রাত করছিল আমার, ঠিক রাতে দেখা স্বপ্নটার মতো। অফিস থেকে মাত্র বের হয়েছি, এমন সময় আচমকা নাজিয়া আমার সামনে এসে দাঁড়ালো। বিষয়টা এতটাই আকস্মিকভাবে ঘটে গেল যে আমি কিছুতেই তাকে এড়িয়ে যেতে পারলাম না। এদিক সেদিকে চোখ ঘুরাচ্ছিলাম শুধু। নাজিয়া আমার সামনে এসে দাঁড়ায়। চোখ দুটো গর্তে ঢুকে গেছে। আজকাল তার রূপচর্চা ভালোই হচ্ছে মনে হচ্ছে। গালের চামড়ার রং পাল্টে গেছে, চুল হয়েছে কালো থেকে সোনালি। ভ্রুতে কাছির ছোঁয়া। জামা কাপড় বেশ শৌখিন। তাহলে আমার সাথে দেখা করা কিসের দুঃখী? আমি মাটির দিকে দৃষ্টিপাত করে রইলাম। নাজিয়া বলল, শিহাব, তুমি আমার নাম্বার ব্ল্যাকলিস্টে রেখে দিয়েছ। আমাকে এতটাই ঘৃণা করো এখন? হাস্যকর প্রশ্ন ছিল আমার জন্য, কিন্তু বহু কষ্টে হাসি চেপে রাখলাম। মাথা তুললাম না। সে কি বলতে চায় তা বলার সুযোগ করে দিলাম। নাজিয়া বলল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমাকে ইগনোর করো না প্লিজ। আমি মাথা তুললাম। প্লিজ বলুন, আপনার কি কাজে আসতে পারি? কাজে আসতে পারি বলছো কেন? আর আমাকে আপনি করেই বা বলছো কেন? আপনার সাথে এখন আমার আপনি বলার সম্পর্ক। নাজিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, চলো কোথাও গিয়ে বসি। জরুরি কিছু কথা বলতে চাই তোমার সাথে। কি বিষয়ে? সময় না দিলে কিভাবে বলবো কি বিষয়ে? যাবে না? অবশ্যই। সব সময় ঠেকা তো আমার। শিহাব, এতদিন পর কথা বলতে এসেছি আর আজকে তুমি ঝগড়া করবে? এমন ভাবে বলছেন যেন আমি আপনার স্বামী। নাজিয়া অনেকক্ষণ কোনো কথা খুঁজে পেল না। আমি ততক্ষণে হাঁটা ধরেছি। অফিস থেকে 2 মিনিটের দূরত্বে একটা ক্যাফে। সেখানেই গিয়ে বসবো। ক্যাফের ছাদে বেশ ফাঁকা জায়গা। মাথার ওপর খোলা আকাশ। কথা বলার জন্য উপযুক্ত জায়গা। নাজিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য। আমার মাথায় এসব উদ্ভট চিন্তা কি করে যে আসে? মনে মনে হাসলাম আমি। নাজিয়াকে নিয়ে ক্যাফের ছাদে চলে এলাম। লোকজন একদিকে, অন্যদিকে ফাঁকা জায়গাটায় এসে দাঁড়ালাম আমরা। শিরশির করে বাতাস এসে গায়ে লাগছে। আমি ছাদ থেকে তাকিয়ে রইলাম রাস্তার দিকে। নাজিয়া কথা শুরু করলো, শিহাব, আমরা তো ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই না? হুম। অর্থহীন ভালোবাসা। অর্থহীন ভালোবাসা বলছো কেন? বাবা মায়ের ভালোবাসা ছাড়া কোনো ভালোবাসাই অর্থপূর্ণ নয়। নাজিয়া খানিকটা দমে গেল বোধ হয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলল, এতদিন কি করেছো? কিভাবে কাটছে সময়? আমার সময় যেরকম ফেলে গিয়েছিলে তার চেয়ে ইমপ্রুভ করেছি। রান্না কে করে? নিশ্চয় রান্নার জন্য বিয়ে করিনি। আমি নিজে রান্না করি। অফিসে যাও কখন তাহলে? অফিসের সময়ে অফিস যাই। রান্না করো তাহলে কখন? আমি হাসলাম। এতদিন পর সে কি সব অদ্ভুত প্রশ্ন করছে আমাকে। বাচ্চাদের মতো সব প্রশ্ন। আমি হেসে বললাম, জরুরি কথাটা কি? সেটা শুরু করো। আমাকে বাসায় গিয়ে রান্না করতে হবে। আজকে বাইরে খেয়ে যেও। বাইরে? তোমার সাথে নয় তো? আমার সাথে খেলে কি পাপ হবে? পাপ হবে কিনা শিওর নই, কিন্তু হারাম হবে এটা নিশ্চিত। নাজিয়া বোধহয় খানিকটা অপমানিত বোধ করল। কিছুক্ষণ ঝিম মেরে দাঁড়িয়ে রইল। আমি তাড়া দিলাম, জরুরি কথাটা কি? বলা যায়? হাতে সময় নেই। নাজিয়া এবার আর ভনিতা না করে বলল, শিহাব, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার সাথে থেকে আমার জীবনে অনেক আনন্দ ছিল। তুমি আমাকে অনেক ভালো রেখেছিলে। আমি জানি না কেন শয়তানের ধোঁকার পরে আমি তোমাকে ছাড়ার কথা ভেবেছিলাম।
আমি হেসে বললাম, ছাড়ার কথা ভেবেছিলাম না, বাক্যটা হবে ছেড়ে দিয়েছিলাম। শিহাব, প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি তোমার ভালোবাসায় অনেক ভালো ছিলাম। জানি না কেন আমি দূরে চলে গেলাম। এখন ভুল বুঝতে পেরেছো? হুম। আমি কড়া একটা কথা বলে বসলাম এবার। তোমার অভিযোগ ছিল আমি শারীরিকভাবে অক্ষম। তোমাকে সন্তুষ্ট করতে পারি না। তো অন্য কারোর সাথে শুয়ে নিশ্চয় টের পেয়েছ সে আমার মতো সুখ দিতে পারছে না। তাই নিশ্চয় ভুল ভাঙলো। নাজিয়ার মুখটা ভয়াবহ ফ্যাকাশে হয়ে উঠল। মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। বলল, শিহাব, এসব নোংরা কথা কেন বলছো তুমি? আমি তোমাকে নিয়ে সন্তুষ্ট ছিলাম। আসলে আমার কি হয়েছিল নিজেই জানি না। তোমাকে ছাড়তে হলে একটা কারণ দেখাতে হবে, তাই ওই কারণ দেখিয়েছিলাম। আমি হাততালি দিয়ে বললাম, প্রশংসা করতে হয় আপনার। কত বুদ্ধিমতী আপনি। একটা ছেলেকে সবচেয়ে কঠিন অপমান করে আপনি ডিভোর্স দিয়ে চলে গেছেন। এখন বলছেন সেটা আপনার ভুল ছিল? কি হাস্যকর। নাজিয়া কিছুক্ষণ মাথা নিচু করা থেকে রীতিমতো কেঁদে ফেলল। শিহাব, আসলে আমি টাকা পয়সা, এত দীনতা এসব মেনে নিতে পারছিলাম না। আমার বারবার শুধু মনে হচ্ছিল কেন আমাদের অনেক টাকা নেই, কেন আমাদের এটা নেই সেটা নেই। আমি আসলে তোমাকে নিয়ে কোনো অভিযোগ করতে চাইনি। আমি বললাম, আমার টাকা নেই, দীনতা? বিয়ের আগে এসব দেখোনি? আমার বাপের অগাধ টাকা আছে। আমি কখনো বাবার টাকায় ফুটানি করতাম না। আমার সেই স্বভাব দেখেই তো প্রেমে পড়েছিলে, তাই না? নাজিয়া চুপ। আমি বললাম, আমার সংসারে অভাব ছিল কখনো? না খাইয়ে রেখেছিলাম নাকি? যাই হোক, ওসব নিয়ে এখন কথা বলার ইচ্ছে একদমই নেই আমার। শিহাব, আমি আসলে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি হাসতে হাসতে বললাম, ক্ষমার বিষয়টা পড়ে। তার আগে একটা কথা বলবে? আমার টাকা নেই বলে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তো কার টাকা দেখে? কে তোমাকে টাকার উপর শুয়ে রাখার অঙ্গীকার করেছিল? নাজিয়ার মুখটা আরো ফ্যাকাশে হয়ে উঠল। কিন্তু রীতিমতো কথাটা অস্বীকার করে সে বলল, কারো টাকা দেখে না। আমি এমনিই চলে গিয়েছিলাম। তাই? তো তুমি ধরেই নিয়েছিলে ডিভোর্সের পর অন্য কেউ তোমাকে টাকা দিয়ে পুজো করার জন্য বসে আছে? তার ঘাড়ে ঝুলে পড়বে? নাজিয়া কাঁদতে কাঁদতে বলল, এত কঠিনভাবে আমাকে অপমান করছো কেন তুমি? প্লিজ এভাবে অপমান করো না। আমি কারো টাকা দেখিনি। তুমি যা ভাবছো তা নয়। আমার কারো সাথে কোনো সম্পর্ক ছিল না। ছিল না? না। আমি কাউকে বিয়ে করার কথাও ভাবিনি। আমি অবাক হলাম নাজিয়ার নিখুঁত অভিনয় দেখে। সে কি সত্যতার মতো মিথ্যা কথাগুলো অকপটে বলে যাচ্ছে? নাজিয়া বলল, আমাকে তুমি বিশ্বাস করছো না? আমি হেসে বললাম, তোমাকে আমি এখন বিশ্বাস তো দূরের কথা, কি পরিমাণ ঘৃণা করি জানতে চাও? আমার ইচ্ছে করছে এই 6 তলার ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেই তোমাকে। আর কিছু বলতে হবে? নাজিয়া তার স্তব্ধ চোখ দুটো তুলে আমার দিকে তাকালো। আমি আর কিছু বললাম না। ওয়েটারকে বললাম 2 কাপ কফি দিয়ে যেতে। নাজিয়া একটা শব্দও করলো না আর। নিঃশব্দে ক্রন্দন করে চলেছে। আমি বিশ্বাস করতে পারছি না এটাও তার কান্না নাকি শুধুই অভিনয়। সে কিভাবে স্বীকার করলো যে কারোর সাথে সম্পর্ক ছিল না? মানুষ এমন ছলনাময়ী হয় কি করে? কফি চলে এলে আমি কফির মগ হাতে তুলে নিলাম। কয়েকবার নিঃশব্দে চুমুক দিয়ে বললাম, চলে যাচ্ছি। ভবিষ্যতে অন্য কোনো প্রয়োজন হলে আমাকে স্মরণ করো। অন্তত আমার লাইফে আসা নাটকটা আর করো না। কফির বিল পরিশোধ করে আমি দ্রুত চলে এলাম সেখান থেকে। নাজিয়া এখন স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে সেখানে। আমি জানি। আমি নাজিয়াকে অনেক বছর ধরে চিনি। তাকে কেউ কঠিন কিছু বললে সে সহ্য করতে পারে না। খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। মাথা এলোমেলো হয়ে যায়। স্তব্ধ হয়ে কাঁদতে থাকে শুধু।
বাসায় যেতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ থেকে যায়। নাজিয়ার জন্য আজ আমার দুশ্চিন্তা করার অবকাশ নেই, কিন্তু খারাপ লাগছে তার জন্য। মেয়েটা একসময় খুব বেশি ভালো ছিল। অভিনয়টা শিখে গেলে তাকে আর ভালো বলা যায় কিনা আমি জানি না, কিন্তু আজও কি সে ওখানে বসে বসে কাঁদবে, ভেঙে পড়বে ঠিক আগের মতন? যখন আমি রাগ করে চলে গেলে 3 ঘন্টা পর ফিরে এসে দেখতাম নাজিয়া আগের জায়গাতেই বসে আছে। একটা ছেলে যখন বিয়ে করে, তার জীবনে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন সাধিত হয়। আমারও হয়েছিল। যেমন পুরনো বন্ধু বান্ধবদের সাথে একটা বড় রকমের দূরত্ব তৈরি হয়। আগে অফিস শেষ করে প্রায় বন্ধুরা মিলে আড্ডা দিতাম। একসাথে বসে চা সিগারেট খাওয়ার ফাঁকে হাসাহাসির বিরতি দিতাম আমরা। কত রকমের আড্ডা চলতো সেখানে। মূলত নাজিয়ার চাপের কারণে বন্ধু বান্ধবদের মধ্যে প্রথম আমি বিয়ে করি। এরপর বাড়ে দূরত্ব। প্রতিদিন তাড়াতাড়ি বাসায় ফিরে নিয়ে নাজিয়ার কড়া শাসন। সে সারাক্ষণ একা বাসায় থাকে। অফিস শেষ করে তাকে সঙ্গ দেওয়ার জন্য মনটা আমারও ছটফট করতে থাকে। বন্ধু বান্ধবদেরকে ভুলে আমি বাসায় ছুটে যেতাম। বন্ধুরা মাঝে মাঝে ফোন করে আড্ডায় ডাকতো, যাওয়ার সুযোগ হতো না। নাজিয়াকে বলার সাহসও পেতাম না। একবার দুবার সুযোগ বুঝে বলেছিলাম, বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। নাজিয়া বলেছিল, ওরা কি জানে না তোমার বউ আছে? রাত বিরাতে ডাকে কেন? আমি উত্তর দিয়েছিলাম, কেবল তো সন্ধ্যা। আমি রাত 10টার আগেই ফিরে আসব। 1 ঘন্টা ওদের সাথে একটু কাটালে কি তুমি রাগ করবে? না। রাগ করার কি আছে? শুধু আমাকে দেওয়ার সময়টাই তোমার হয় না। তাছাড়া সবার জন্য সময় হয়। আমি ভেবে পাচ্ছিলাম না তাছাড়া আর কাকে আমি সময় দিয়েছিলাম। কিছু বলতে যাব তখনই নাজিয়া বলল, তুমি সকাল 9টায় অফিসে যাও, রাত 8টায় ফেরো। আমি সারাদিন বাসায় কি করি বলো? একা একা আমার ভালো লাগে। রাতের সময়টা আমাকে দেবে সেটা চাওয়াটা কি অন্যায়? আমি নাজিয়াকে কি করে বোঝাই আমারও একটা লাইফ আছে। কিছু কিছু মেয়ে থাকে যারা সবকিছু বোঝে, অপর মানুষটাকে একটু সময় দেওয়া দরকার, তাকে নিজের মতো একটু ছেড়ে দেওয়া দরকার, সেটা তারা উপলব্ধি করে না। তারা ভাবে তাদেরই জীবন। অথচ যে ছেলেটা সারাদিন অফিসে গাধার মতো পরিশ্রম করে বাসায় ফেরে, তার যে বেস্ট ফ্রেন্ড থাকতে পারে, বন্ধুদের সাথে আড্ডা দিলে মনের খোরাক জোটে, শরীরে এনার্জি আসে, সেটা তারা বুঝবেই না। তাদের শুধু চাই সময়, সময় আর সময়। অথচ পুরুষদের কি সামান্য সময় ছাড় দিতে তাদের অনীহা। দু একবার বলেছিলাম, নাজিয়া তুমি কিছু একটা করার চিন্তা ভাবনা করো, বাসায় বসে হোক বা বাইরে হোক, যাতে তোমার সময়টা ব্যস্ততায় কাটে। কিন্তু সে বলেছিল, আমাকে দিয়ে কিছুই হবে না। কত মেয়ে অনলাইন বিজনেস করছে, আমি ওসব করতেই পারবো না। কত দৌড়াদৌড়ি করতে হয়। এভাবে আমার জীবন থেকে সব বন্ধু ধীরে ধীরে হারিয়ে গেছে। মাঝে মাঝে হয়তো ফোনে টুকটাক আলাপ হয়, ফেসবুকে ছবি কমেন্টে দু একটা রিপ্লাই, এই পর্যন্তই। আমার ডিভোর্সের পর আমি নিজে থেকেই কারো সাথে যোগাযোগ করিনি। যার জন্য বন্ধুদেরকে ছাড়লাম, সেই মানুষরা কিসের জন্য আমাকে ছেড়ে চলে গেল এখনো ভাবি। মানুষ কতটা অকৃতজ্ঞ হতে পারে। অথচ সেই বন্ধুরাই আমার জীবনটা গুছিয়ে দিতে এসে হাজির। আমার বেস্ট ফ্রেন্ড ছিল সাজ্জাদ। একদিন অফিসে এলো বিকেলবেলা। আমি কাজে ব্যস্ত ছিলাম। বললাম, কি রে তুই? সাজ্জাদ অনেক মোটা হয়ে গেছে, শুনেছি বিয়ে করেছে। শুভেচ্ছা জানালাম তাকে। সাজ্জাদ বলল, সব কথা পরে হবে, আগে বল আনফ্রেন্ড কেন করেছিস? আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, আনফ্রেন্ড করতে চাইনি। আসলে চেয়েছিলাম যোগাযোগ না থাকুক। আমার ডিভোর্স হয়ে গেছে। তোরা টিটকারি করবি? সাজ্জাদ আমার কাঁধে একটা জোরসোরে মায়ের বসিয়ে দিয়ে বলল, তুই আজীবন এমন বিচিত্র স্বভাবের থেকে গেলি কেন? চল বাইরে চল, আজকে তোকে পানি খাওয়াবো। না রে, আমার ওসব সহ্য হয় না। তোকে ফ্রেশ পানি খাওয়াবো ভাই, মদ টদ না। এই পানি এত আয়োজন করে বলার কি আছে?
বাইরে এলে সাজ্জাদ একটা রিক্সা ডেকে আমাকে রেস্টুরেন্টে নিয়ে এলো। পেট পুড়ে কাচ্চি খেলাম দুই বন্ধু মিলে। শুনছিলাম সাজ্জাদের বিবাহিত জীবনের গল্প। সে আমার ডিভোর্স নিয়ে কোনো প্রশ্নই করেনি। এমনভাবে মিশছিল যেন আমার জীবনে ডিভোর্স বা সংসার নামে আদৌ কোনো অধ্যায়ই নেই। মুহূর্তের জন্য সমস্ত কিছু ভুলে গেলাম আমি। নাজিয়ার সাথে দেখা হওয়ার 10 দিন কেটে গেছে। তার নাম্বার ব্ল্যাকলিস্টেই আছে এখনো। সরানোর মানে হয় না। তবে মাঝে মাঝে সে কল দেয়, ব্ল্যাকলিস্ট থেকে নোটিফিকেশন পেলে বুঝি। আমি ওসব নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না। কিন্তু রাত বাড়লে হু হু করে কষ্ট বাড়ে। আগে শুনেছিলাম বিয়ে হলে নাকি ছেলেরা আর একা থাকতে পারে না। কথাটা হাড়ে হাড়ে উপলব্ধি করলাম। একজন কথা বলার সঙ্গীর জন্য হলেও একটা নিজের মানুষ থাকা দরকার। সাজ্জাদ খাওয়া দাওয়া শেষ করে বলল, আমার একটা শালি আছে। হেব্বি দেখতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। শ্বশুর বলছিল ওর জন্য পাত্র দেখতে। আমারও চোখ বন্ধ করে তোর কথা মনে হলো। এই জীবনে তোর চেয়ে সাদামাটা একটা মানুষ আর দেখিনি। আমার শালিকাও সাদামাটা। কোনোদিনও সাজতেন দেখিনি। কিন্তু মেধা তুখোর। আমি অবাক হলাম। সাজ্জাদ এমনভাবে শালীর কথা বলল যেন আমার আগে বিয়ে হয়নি। প্রথম বিয়ের ব্যাপারে বলছে সে আমাকে। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। সাজ্জাদ বলল, তুই আমার সাথে কবে যাবি বল? শুক্রবার? শনিবার? পাঞ্জাবি পরবি? পাঞ্জাবিতে তোকে দারুণ মানায়। আমি এবারও কোনো উত্তর দিলাম না। বিদায় নেওয়ার সময় সাজ্জাদ বলল, শোন দোস্ত, জীবনে কি হয়েছে ভুলে যা। সবকিছু নতুন করে শুরু কর। জীবনটা তোর। এটাকে অনাদরে নষ্ট করাটাও একটা মিস্টেক। আমি ভালোভাবে বিদায় দিয়ে চলে আসি। বাসায় এসে সাজ্জাদের নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে দেই, আমি এখন বিয়ের ব্যাপারে ভাবছি না। আগামী 2 বছর একা থাকবো, তারপর ভেবে দেখব। মেসেজটা পাঠানোর পর দেখি নাজিয়ার নাম্বার থেকে মেসেজ এসেছে, শিহাব, আমি অনেক অনুতপ্ত। আমাকে মাফ করে দাও না প্লিজ। আর কখনো আমি তোমাকে কষ্ট দেব না। আর কোনোদিনও তোমার কাছে কিছু আবদার করব না। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি শিহাব। মেসেজটা দেখে এত রাত উঠে গেল, ইচ্ছে করছিল মোবাইলটা আছাড় দেই। রাগ সামলে নিলাম। নাজিয়া হঠাৎ ফিরে আসতে চাইছে কেন, বিষয়টা নিয়ে ভাবা হয়নি। ঘেন্নায় ভাবনা আসেনি। তার কি আসলেই উপলব্ধি হয়েছে? নাকি সে আমার সাথে অভিনয় করেই চলেছে? বিষয়টা মনের ভেতর খচখচ করতে লাগলো। আমি মেজো আপাকে মেসেজে ভিডিও কলের অনুরোধ করে রাখলাম। আপা কল দিল আধা ঘন্টা পরেই। দীর্ঘদিন পর মেজো আপাকে ফোনের স্ক্রিনে দেখে আমি দারুণ অবাক। পুরোপুরি ভাষাহীন হয়ে পড়লাম। আপাকে ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে। বললাম, তুই তো দেখি নায়িকা হয়ে গেছিস। আরে না, একটু কেয়ার করি আর কি। কি খবর তোর? প্রেম টেম করিস? আমি এবারও অবাক হলাম। মেজো আপা ছিল ভীষণ লাজুক প্রকৃতির। স্বাভাবিক বিষয়গুলোই সে কারো সাথে খোলাখুলি ভাবে আলাপ করতে পারত না। সেখানে প্রথম কথাতেই প্রেম করার কথা জিজ্ঞেস করা দেখে আমি রীতিমতো থ। আপা বলল, চিমসি গেলি কেন? প্রতিদিন চা দিয়ে মুড়ি খাস নাকি? কি? চা দিয়ে মুড়ি খাবি না? লাইফটা চিমসে যাবে। তুই খাইছিলি নাকি? হেসে ফেললাম আমি। আপা বলল, আমি বলদা ছিলাম। কত কি খাইছি। যাই হোক, এখানে চলে আয়। কিছুদিন ঘুরে যা। আমার কয়েকটা বান্ধবী হয়েছে। জোস জোস মেয়ে এক একটা। তুই দেখলেই বলবি একটা দেশে নিয়ে যাব। আমি হো হো করে হেসে উঠলাম, তুই ভালো থাক তাহলেই হবে আপা। আমার অফিসে কাজের চাপ অনেক। শীতকালে একবার তোকে দেখতে আসবো। আচ্ছা আসিস। আপা,
দুলাভাইয়ের কোনো খবর জানিস? আবার মুখটা মুহূর্তেই অগ্নিশিখার ন্যায় জ্বলে উঠল। ওই শুয়োরটার নাম আমার সামনে নিবি না। আর দুলাভাই ডাকছিস কেন? ও তোর কোন বোনের জামাই? আমি আপার রাগ দেখে তৃতীয়বারের মতো বর্ষ রকমের অবাক হলাম। আপার আগে একটুও রাগ ছিল না। দুলাভাইয়ের কথায় সে কেমন তেলে বেগুনে জ্বলে উঠল। অথচ আমি নাজিয়ার সামনে দাঁড়িয়ে দুটো কঠিন কথাও বলতে পারিনি সেদিন। আমি যে একটা কি। আপা বলল, নিজের যত্ন নিবি। খাস কি আজকাল? বুয়া রান্না করে। মাঝে মাঝে নিজে রান্না করে খাই। বাইরে খাবি। কলিগ আর বন্ধুদের সাথে হ্যাং আউট করবি। এখানে ওখানে ঘুরতে যাবি। বুঝলি? হু। আর মেয়েরা আগ্রহী হলে পাত্তা দিবি। খোঁজ খবর নিবি। ফ্রেন্ডশিপ করবি। কেউ যদি ভালোবাসে তুইও বাসবি। জীবনটা যে এভাবে বুজুং বাজুং করে কাটাচ্ছি সেটা তো তোর ঠিক না। আমি একটা নিঃশ্বাস ফেলে হাসলাম। কই খারাপ নেই তো, ভালোই আছি। শুধু একাকিত্ব চেপে বসে ভেতরে। আপা বলল, আমি একটু মিটিংয়ে যাব। একটা বিজনেস প্ল্যান করছি বুঝলি। যদি একটা ভালো কোম্পানি স্পন্সর করতে রাজি হয় তাহলেই দেখবি। লাইফে আর কি লাগে। আমি মৃদু হেসে বললাম, আচ্ছা আপা। মিটিংয়ে যা। রাখি। আমি ফোন রেখে অনেকক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইলাম। একটা ধাক্কায় মানুষের জীবন কত অদ্ভুতভাবে পাল্টে যেতে পারে। অথচ আমি আগেও যা ছিলাম, এখনো তাই আছি। আর আমার মতো মানুষগুলো হয়তো সারা জীবন একই রকম থাকে। শুক্রবার সকালে খুব আয়েশ করে ঘুমাচ্ছিলাম। সাজ্জাদের ডাকে ঘুম ভাঙে। ব্যাটা আমার বাসার ঠিকানা কোথায় পেল কে জানি। পরে মনে হলো ঠিকানাটা আমিই তাকে দিয়েছিলাম। বললাম, এই সকালে তুই? আজ শুক্রবার না? চল আমার সাথে যাবি। কোথায়? শ্বশুর বাড়ি। আমি না বলে দিলাম। সাজ্জাদ কিছুতেই ছাড়বে না। রীতিমতো জোর করেই আমাকে পাঞ্জাবি পরিয়ে গাড়িতে করে নিয়ে চলল। তার শ্বশুরবাড়ি দেখে মনে হলো কর্তা মধ্যবিত্ত পরিবারের, কিন্তু বেশ শৌখিন। ওনার ছোট মেয়ে আরো বেশি শৌখিন। একটা নকশি কাঁথার ডিজাইনের কথা জামা পরনে। আমার সামনে বসতে বসতে বলল, কি চা খাবেন? সাজ্জাদ বলে দিল, দুধ চা। মেয়েটা নিজে চা বানাতে গেল না। অনেকক্ষণ বসে কথাবার্তা বলছিল। দেখি সাজ্জাদের শাশুড়ি চা নিয়ে এলেন। মেয়েটা বলল, আমি ভালো দুধ চা বানাতে পারি না। শুধু লেবু পানিতে দিয়ে ব্যাগ ফেলে দিতে পারি। সে স্মিত হাসি দিল। আমি ভদ্রতার সাথে বসে আছি। অস্বস্তি বোধ হচ্ছে আমার। মেয়েটা আমাকে বলল, জীবনের সবচেয়ে মধুর মিষ্টি কি বলুন তো? কি? বিয়ে। আমি হাসলাম। মেয়েটা আবারও বলল, আর জীবনের সবচেয়ে হেল্পফুল মিস্টেক কি জানেন? কি? ডিভোর্স। তার মানে সে জানে আমার ডিভোর্সের ব্যাপারে। আমি আর আগ বাড়িয়ে কিছু বললাম না। কিন্তু মেয়েটার ভাবভঙ্গি দেখে নিশ্চিত হলাম ডিভোর্স বিষয়টাকে সে খুব সহজভাবেই নিয়েছে। আমি সাজ্জাদকে জিজ্ঞেস করলাম তার শ্বশুর আমার ডিভোর্সের ব্যাপারে জানেন কিনা। সাজ্জাদ বলল, ওসব পরে হবে। আগে তোকে দেখুক, কথা বলুক। তুই একটা ভালো জিনিস সেটা বুঝুক। তারপর বললি সমস্যা নাই। আমি সেই সুযোগ দিলাম না। ওর শ্বশুর মশাইয়ের সামনে বসে প্রথমেই বললাম, আঙ্কেল আপনি আমার ডিভোর্সের ব্যাপারে জানেন? তিনি বেশ ভড়কে গেলেন। আমি বললাম, আমি অনেক সাদাসিধাভাবে জীবনযাপন করি। বিলাসিতা কিংবা অতিরিক্ত কোনো কিছু পছন্দ করি না। আমার স্ত্রী চেয়েছিল তার অনেক টাকা পয়সা হবে, অনেক বিলাসীভাবে জীবনযাপন করবে। সেটা আমার হয়নি। তাই চলে গেছে। আপনার সবকিছু জানা দরকার। আমি মানুষরা অনেক নরম, সহজ প্রকৃতির। কখনো কাউকে আঘাত করি না। মানুষ সুযোগ পেয়ে আমাকেই আঘাত দিয়ে চলে যায়। লোকটার চেহারায় একটা সুন্দর অভিব্যক্তি ফুটে উঠল।
তিনি বললেন, আমিও তোমার মতোই ছিলাম। যাই হোক, ভালো মানুষ দুনিয়াতে ভাত পায় না। তবে ভাত না পেয়ে সুখী হওয়া যায় এটা অনেকেই মানতে চায় না। আমার এগুলো নিয়ে অত চিন্তা ভাবনা নেই। তুমি আমার মেয়ের সাথে কথা বলো, পরিচিত হও। তারপর তোমাদের যদি একে অপরকে ভালো লাগে আমরা আলোচনা আগাবো। অত সিরিয়াস হওয়ার মতো কিছু দেখছি না। লোকটার কথাগুলো আমার দারুণ ভালো লাগলো। নিজেকে নিয়ে বেশ আরাম বোধ করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর রওনা হলাম বাসার দিকে। সাজ্জাদ ও শালিকার নাম্বার সেভ করে দিয়েছে আমার ফোনে। নাম মুক্তি। বলেছে পরিচিত হও। যদি দুজনের দুজনকে নিজের মতো মনে হয়, তবে তোমরা যা সিদ্ধান্ত নেবে। আমি অবশ্য এ ব্যাপারে কিছু বলিনি। তবে সত্যি বলতে, মেয়েটার সাদাসিধা আচরণ আমার বেশ ভালো লেগেছে। চেহারায় লাবণ্যতা আছে কিন্তু গরিমা নেই। সপ্রতিভ চাহনি। বুদ্ধিদীপ্ত মুখ। কয়েকটা দিন পার হয়ে গেল। মুক্তি নামে সেভ করা নাম্বারটাতে কল দেব কিনা সে ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারিনি। তাই কল দেয়া হয়ে ওঠেনি। এর মধ্যে হঠাৎ করে নাজিয়ার এসএমএস এর সংখ্যা বেড়ে গেল। সে নিজের অনুশোচনা নিয়ে অসংখ্য টেক্সট পাঠিয়ে রেখেছে। আমি সেগুলো এড়িয়ে গিয়ে শান্তি পাচ্ছিলাম না। রীতিমতো বিরক্ত বোধ করছিলাম। এরপর খোঁজ নিয়ে জানতে পারলাম, সুমন দুলাভাইয়ের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। তাও বেশ গভীর। ফোনালাপ কিংবা দেখা সাক্ষাৎ খুব একটা হয় না। মেয়েটা মাঝে মাঝে ফোন করে সুমনের কাছে কিছু জিনিসপত্র দাবি করে। সুমন তার ঠিকানায় টাকা পাঠিয়ে দেয়। আর কদিন পরপর যখন ইচ্ছে হয় সে মেয়ের সাথে গিয়ে রাত কাটিয়ে আসে। সুমন দুলাভাইয়ের সম্পর্কে এই কঠিন সত্যটা আমার একেবারেই কল্পনার বাইরে ছিল। নাজিয়া যখন বুঝতে পেরেছে সুমন তাকে বিয়ে করলেও আবার ছেড়ে দিতে কতক্ষণ, কিংবা একটা মেয়ের স্বামী যদি আরেকটা মেয়ের কাছে রাত কাটাতে যায়, তাকে টাকা পয়সা পাঠায়, সেই মেয়ে নিশ্চিতভাবেই কখনো সুখী হবে না, তার স্বামীর যত ধন দৌলত আর যত বড় মন থাকুক না কেন। এ কারণেই পিছু হাঁটে নাজিয়া। আর আবারও আমার জীবনে আসার জন্য অনুরোধ করছে। আমি মেজো আপাকে ভিডিও কলে জিজ্ঞেস করলাম, সুমন একটা মেয়েকে টাকা পয়সা পাঠাতো, আবার মাঝে মাঝে দেখাও করতো। এসব তুই জানতি? আপা নির্বিকার ভঙ্গিতে বলল, ওর এরকম অনেক ছোট বোন ছিল। ফেসবুকেও বোন। কিন্তু তাদের যে কোনো প্রয়োজনে সুমন টাকা পয়সা দিয়ে হেল্প করত। মেয়েরা ওকে মেসেজ দিয়ে বলতো, ভাইয়া একটা বিপদে পড়েছি। অমনি সে যত টাকা দরকার পাঠিয়ে দিত। আমাকে বলতো মানুষের উপকার করছি। কিন্তু আমি ঠিকই বুঝতাম সে মাঝে মাঝে বাইরে থেকে সেক্স করে ফিরত। আমার কাছে স্বীকার করতো না। তবে একজনের সাথে গভীর প্রেম হয়েছিল, আর ওকে বিয়ে করবে এরকমটা স্বীকার করেছিল। পরে জানলাম সেটা নাজিয়া। আমি কিছুই খুঁজে পেলাম না বলার মতো। উচ্ছ্বসিত হয়ে বললাম, তুই জিতে গেছিস আপা। তুই সারা জীবনের মতো বেঁচে গেছিস। আর নাজিয়া? হা হা, সে তো চিপায় পড়েছে। যখন জেনেছে সুমনের ক্যারেক্টার ভালো না, নাজিয়া আর বিয়ে করবে না তাকে। এখন আবার আমার লাইফে ফিরে আসতে চাইছে। আপার মুখে কোনো অভিব্যক্তি দেখলাম না। বলল, যা যা ভাল্লাগে করুক। তোর কি মনে হয় নাজিয়া তার ভুল বুঝতে পেরেছে? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, হুম। আমার মনে হয় নাজিয়া অনুতপ্ত। ওর পাঠানো মেসেজ দেখে বুঝতে পারি সত্যিই সে তার ভুল বুঝতে পেরেছে। তবে তাকে আবারও গ্রহণ করে দ্বিতীয়বার ভুল আমি করব না। কারণ কি জানিস? কারো প্রতি ভালোবাসা উঠে গেলেই সে পবিত্র হয়ে এলেও আর তাকে ভালোবাসা দেয় না। ক্ষমা করা যায়, কিন্তু ভালোবাসাটা আসে না ভেতর থেকে। আপা কিছু বলল না। আমি ফোন রেখে দিলাম। আমার নাজিয়ার জন্য দুঃখ বোধ হচ্ছে। আপার ভেতরে এত কষ্ট ছিল, অথচ সে কারো কাছে মুখ ফুটে কিছু বলেনি। এই প্রথম মেজো আপার ব্যক্তিত্ব আমাকে দারুণভাবে প্রভাবিত করলো। মুগ্ধ না হয়ে পারছিলাম না সত্যিই।
2 বছর পর আমাদের একটা ফুটফুটে ছেলে হয়েছে। আমার স্ত্রী মুক্তি তার নামের সাথে মিল রেখে ছেলের নাম রেখেছে মুগ্ধ। ছেলের মুখের দিকে তাকালেই আমার শান্তি শান্তি লাগে। মনে হয় পৃথিবীতে বাবা হওয়ার চেয়ে শান্তির আর কিছু নেই। মুক্তি দোকানে কেনাকাটা করছে। আমি মুগ্ধকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি রাস্তায় একটা রিকশা চলে যাচ্ছে। রিকশায় বসা একটা মেয়ে। পরনে সুতি থ্রি পিচ, চোখের নিচে কালো দাগ, চুল উঠে মাথাটা প্রায় টাক হয়ে গেছে, গালের চামড়ায় মেজদার মতো ছোপ ছোপ দাগ। রিকশায় পায়ের কাছে রাখা বাজারের ব্যাগ। উদাস দৃষ্টি পথের দিকে। দ্রুত পেরিয়ে গেল রিকশাটা। আমি মনে মনে ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম। একটা ভুল মানুষের জীবনকে কতটা পাল্টে দেয়, নিচে নামিয়ে দেয় তার চেয়ে হাজার গুণ। নাজিয়ার এই অনুশোচনার জীবন তাড়াতাড়ি শেষ হোক, সেই কামনা করি। মুক্তি এসে বলল, এই চলো বাবুর জন্য একটা দোলনা দেখবে। দোলনা দেখতে গিয়ে একটা চমকপ্রদ সোফার দিকে আমার নজর গেল। বললাম, এই সোফাটা কিনবে? মুক্তি এক পলক সোফার দিকে তাকিয়ে বলল, না, আমার বেতের সোফাই ভালো। নান্দনিক লাগে দেখতে। আর সোফা কিনলে বাসার জায়গা পুরোটাই দখল করে ফেলবে। বাসা ফাঁকা জায়গা থাকলেই ভালো। মুগ্ধ পুরো বাড়ি ছোটাছুটি করে খেলতে পারবে। আমি মুগ্ধ হয়ে অনেকক্ষণ মুক্তির দিকে তাকিয়ে রইলাম। সে তখন মুগ্ধকে কোলে নিয়ে দোলনা পছন্দ করতে ব্যস্ত। আর আমি ব্যস্ত 2 মাস ছেলের আনন্দমুখর মুখ দেখতে। কত অল্পতেই সুখী হওয়া যায়, তাই এই মেয়েকে দেখেই উপলব্ধি করি। সমাপ্ত।